নবম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু সুখবর। তোমরা কিন্তু অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু নবম শ্রেণীতে উঠেছো। এই নবম শ্রেণীতে উঠেই সমস্ত বিষয়টাই কিন্তু একটু আলাদা ধরনের। এই আলাদা বিষয়গুলোর মধ্যে আজকে তোমাদের সামনে শেয়ার করব কোন বিষয়, অর্থাৎ হিস্ট্রি সাবজেক্ট। এই হিস্ট্রি সাবজেক্ট কিন্তু তোমাদের একটা আতঙ্ক, অর্থাৎ তোমাদের কেন, আমাদের সময়ও ছিল, এখনও আছে এবং পরেও এই আতঙ্কটা থাকবে। অর্থাৎ এই হিস্ট্রি আতঙ্ক যদি আমরা প্রথম থেকে দূর না করতে পারি, তাহলে কিন্তু এই হিস্ট্রি আতঙ্ক আমাদের কিন্তু মাধ্যমিক পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং যারা 11-12তেও হিস্ট্রি থাকবে তাদের পিছু কিন্তু ছাড়বে না। তাই এই হিস্ট্রি ভীতি, অর্থাৎ হিস্ট্রি আতঙ্ক দূর করার জন্যই বছরের প্রথম থেকেই আমি তোমাদের বলবো যে সঠিক পদ্ধতিতে পড়তে। অর্থাৎ এই সঠিক পদ্ধতিতে পড়লে পরে তোমাদের এই হিস্ট্রি ভীতি অর্থাৎ হিস্ট্রি আতঙ্ক কিন্তু তোমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আজকে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব ফার্স্ট ভিডিও, অর্থাৎ এই 9-এ উঠেই হিস্ট্রি সাবজেক্টের কিন্তু আজকে প্রথম দিন। এই প্রথম দিন থেকেই, অর্থাৎ আমার এই প্রথম সপ্তাহের মধ্যেই, অর্থাৎ প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহ কিন্তু শুরু হয়ে গেছে। এই দ্বিতীয় সপ্তাহের শুরুতে কিন্তু স্কুল কিন্তু সকলের শুরু হয়ে গেছে। আর এই স্কুল শুরু হয়েছে আর কয়েকটা দিন পরেই কিন্তু আবার স্কুল ছুটি হয়ে যাবে। এই ছুটির মধ্যেই কিন্তু আমাদের হিস্ট্রি সাবজেক্টের যে আতঙ্ক ভীতি সেটা কিন্তু দূর করে ফেলতে হবে। আর সেটা যদি দূর না করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা পিছু ছাড়বে না। তাই আমি বলবো যে হিস্ট্রি ভীতি দূর করার জন্য যেগুলো করতে হবে, অর্থাৎ একটা বই সিলেক্ট করতে হবে। তো দেখো, আমি একটা বই সিলেক্ট করেছি। বইটা দেখো, এখানে দেখো ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনী, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইটা কেন সিলেক্ট করেছি জানো? অর্থাৎ এই বইটাতে কিছু ডিটেলস থাকে যেটা নাকি অন্য বইতে থাকে না। তাই আমি বলবো যে এই বইটা যদি তোমরা কিনে থাকো তাহলে তো খুবই ভালো করেছো, আর যারা কেনোনি, সামর্থ্য যদি থাকে অবশ্যই এই বইটা কিনে নেবে। আর এই বইটার মধ্যে যে কোশ্চেনগুলো আছে না, তা কিন্তু সমস্ত পরীক্ষাতেই আসবে, যেটা অন্য বইয়ের মধ্যে পাওয়া যাবে না। তাই আমি বলবো এই বইটা না থাকলে কিনে নেও। আর যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে? তাহলে অবশ্যই ভিডিওগুলোকে ভালো করে দেখবে, আর কি করবে, বন্ধুদের থেকে শেয়ার করে নেবে বইগুলো। তাহলে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। আর ভিডিওগুলো দেখলে পরে কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই আসবে না, পাই টু পাই আলোচনা হবে। আজকে কিন্তু জাস্ট একটুখানি সূচনা করে রাখবো, অর্থাৎ একটু আলোচনা করে রাখবো। আলোচনার মধ্যে দিয়ে কীভাবে আমরা করব সেই পদক্ষেপটাই নেব। এই পদক্ষেপ নেওয়ার সাথে সাথে কিন্তু এই হিস্ট্রি সাবজেক্টের যে ভীতি সেগুলো দূর হয়ে যাবে। তাহলে দেখো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো দেখছো ভিডিওগুলো, অর্থাৎ মাধ্যমিকের যে ক্যান্ডিডেটগুলো আছো তারাও দেখেছো, অর্থাৎ দেখছো। আর কি, সামনে কিন্তু মাধ্যমিক, তারাও কিন্তু বইগুলো পড়েছেন। আর তোমরা কিন্তু 8 থেকে 9-এ উঠে কিন্তু এই বইটাই কিন্তু পড়বে। তাহলে এখান থেকে যে ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করবো, আর পড়ার স্টাইলটা বলে দেবো। অর্থাৎ ইতিহাস মানেই পাই টু পাই পড়তে হবে। আর পাই টু পাই পড়ার সাথে সাথে কী করতে হবে, সেখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সামনে সেগুলো সাল ওয়াইজ পড়বে। আর এই সাল ওয়াইজ যদি তোমরা ভাগ করে না, ধরো 1600 সাল, 1700, 1800, 1900, এই সালগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে কোন সালে কোন ঘটনাগুলো ঘটেছিল সেটা কি করবে, সেটা কিন্তু লিপিবদ্ধ করবে। তোমরা একটা জিনিস করতে পারো, দেখো, তোমরা যদি ক্যালেন্ডার, বড় একটা ক্যালেন্ডার পাওয়া যায় না, যে ছোট ক্যালেন্ডারের বাইরে একটা বড় ক্যালেন্ডার, সেই বড় ক্যালেন্ডারের পিছন থেকে দাগ কেটে নেবে। দাগ কেটে নিয়ে সেখানে সালটাকে লিখে রাখবে, 1600, 1700, 1800, 1900, এই যে সালগুলো কিন্তু লিখে নেবে। লিখে নেওয়ার পর কী করবে, সেখানে প্রতিদিনই যেটা যেটা নতুন সাল আসবে পড়তে পড়তে অবশ্যই সেই পড়তে পড়তে যে সালগুলো বই থেকে আসবে সেগুলো আলাদা করে করে লিখে নেবে। লিখে নিলে কি হবে, লিখে নিলে কিন্তু তোমরা ওই ক্যালেন্ডারটাকে ঘরেই রাখবে, অর্থাৎ বাইরে না, কোথাও না, ঘরে রাখবে। কিন্তু ক্যালেন্ডার যেটা সোজা দিক সেটাই করে রাখবে। কিন্তু যখন পড়বে তখন কি করবে, ক্যালেন্ডারটাকে উল্টে দেবে। উল্টে দিয়ে একটু চোখটা বুলিয়ে নেবে, সবাই চোখটা বুলিয়ে নেবে। চোখটা বুলিয়ে নিলে কি হবে, চোখটা যদি বুলিয়ে নাও, ওই সালগুলো কিন্তু তোমার মাথায় সেট হয়ে যাবে, অর্থাৎ সেই সালগুলোর দিকে তাকালেই কিন্তু মনে পড়ে যাবে। তাই হিস্ট্রি পড়ার আগে এটা কিন্তু করবে। আর একটা কী করবে, অর্থাৎ প্রয়োজনে একটা এশিয়ার ম্যাপ, তার আরও বেশি প্রয়োজন হলে সারা গোটা পৃথিবীর ম্যাপটাকে কিন্তু একটা ম্যাপ নেবে। ম্যাপটাও কিন্তু ওইভাবে রাখবে এবং সেটা নিয়ে কল্পনা করবে। অর্থাৎ তোমার এশিয়া মহাদেশ ঠিক কোন জায়গায়, ভারতবর্ষ সম্পর্কে বলতে গেলে ভারতবর্ষ কোন জায়গায়, এগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু এখন আর ভারতবর্ষব্যাপী ইতিহাস নেই, অর্থাৎ আমরা সমস্ত গোটা পৃথিবীর ইতিহাসটাই কিন্তু আমাদের পড়তে হয়। সেই জন্য আমরা যদি এটা রাখি তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে এই দুটো জিনিস করবে। আর পড়ার সাথে সাথে কী করবে, যে প্রশ্নগুলো আসবে সেগুলো লিপিবদ্ধ করে ফেলবে।
আর যদি এই ভিডিওর সঙ্গে সঙ্গে থাকো তাহলে তো অবশ্যই এই ভিডিওর সাথে সাথে যে কোশ্চেনগুলো আসবে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে উত্তর সমেত। আর আমরা পড়বো একদম ডিটেলস, আমরা একদম আজকেই যে 10 পাতা পড়ে ফেলবো এমন কিন্তু নয়, আমরা এমনটা করবোই না। অর্থাৎ এখান থেকে যে ব্যাপারটা ইতিহাস পড়ছি না ভূগোল পড়ছি সেই ব্যাপারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ বোঝা গেলেই কিন্তু এই ইতিহাস নিয়ে কোনো সমস্যাই হবে না। আর ইতিহাস মানে বুঝতেই পারছো, ইতিহাস মানে যে জিনিসগুলো ঘটে গেছে অর্থাৎ পাস্ট হয়ে গেছে, সেই পাস্ট হয়ে যাওয়া ঘটনাগুলোই কিন্তু আজকে শেয়ার করা হয়, অর্থাৎ ইতিহাস বইতে সেটাই শেয়ার করা হয়। আর ইতিহাস কোনো নতুন ঘটনা কিন্তু লিপিবদ্ধ করা হয় না, ইতিহাস ঘটে যায় আগে থেকে কিন্তু ইতিহাসটা লেখা হয় না। ইতিহাসটা লেখা হয় ঘটে যাওয়ার পর যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার জিনিসগুলোই কিন্তু ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ করা থাকে। আর এই ইতিহাসে যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু পাল্টে যেতে পারে, অর্থাৎ সেই দিনের আন্দোলন আজকের আন্দোলনের মধ্যে একটু পার্থক্য হতে পারে, কিন্তু সেই আন্দোলনটা পাল্টে যাবে না। কিন্তু দেখো ভূগোলের ক্ষেত্রে কী হয়, অর্থাৎ ভারতবর্ষের যে আকৃতিটা আছে, ম্যাপে যে আকৃতিটা আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ভারতবর্ষের আকৃতিটা পাল্টে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু ইতিহাসের ক্ষেত্রে নয়। অর্থাৎ ইতিহাসে যে যুদ্ধ হয়েছে যতজন মরেছিল ততজনকে লিখতে হবে, যত সালে ঘটেছিল তত সালে হয়েছে, যার সঙ্গে ঘটেছিল তার নামটাও উল্লেখ করতে হবে, কিন্তু নতুন করে নাম আর যোগ হবে না। তাই ইতিহাস ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ এই ঘটে যাওয়া ঘটনাগুলো পড়তে গেলে একটু ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, অর্থাৎ সেই ম্যাপ নিয়ে অর্থাৎ সাল নিয়ে 3টে জিনিস নিয়ে বসবে, বইটা নিয়ে বসলে যেটা সাল আসলো সেটাকে লিখে নিলে আর ম্যাপের মধ্যে কোন জায়গাটা ঠিক দেখে নিলে, অর্থাৎ দেখে নেওয়া যেই জায়গাটা সেটাকে চিহ্নিত করা হয়ে গেল, আর কত সালে ঘটেছিল সেটা ক্যালেন্ডারের পিছনে লিপিবদ্ধ করা হয়ে গেল। তাহলে ক্যালেন্ডারের পিছনে লিপিবদ্ধ করবে এই কারণের জন্য অত বড় পৃষ্ঠা কিন্তু পাওয়া যাবে না, তাই এই ক্যালেন্ডারের বড় ক্যালেন্ডারের পিছনে সাদা সেখানে কিন্তু লিখে নেবো আর পড়া হয়ে যাবে, সকালে উঠে ক্যালেন্ডারটাকে সোজা করে দেবো। আবার যেমন ছবি যদি দেখা গেল যে কৃষ্ণের ছবি ভালো, যদি যিশুর ছবি ভালো, যদি আর যার কোনো সিনারি টিনারি যাই হোক সেটাই তাকিয়ে থাকবে, আর সেটার দিকে তাকাবো আবার পড়ার সময় সোজা করে নেবো। তাহলে কী হলো, আমার উল্টো দিকটা যেটা নিয়ে আসবো সেটা কিন্তু আবার পড়া আছে সেটা করব। এইটা করলে আমার মনে হয় না যে ইতিহাসের ভীতি তোমাদেরকে ধরতে পারবে, অর্থাৎ ইতিহাসের ভীতি ধরতে আর পারবে না। এবার আমরা আসবো যে কীভাবে পড়বো, অর্থাৎ ইতিহাস পড়ার একটা স্টাইল আছে। দেখো পড়বো কীভাবে, বইটা পাই টু পাই পড়বো, আর সেখান থেকে যে কোশ্চেন আমি একটুখানি নমুনা দেখাবো, দেখিয়ে নিয়ে তোমাদের ইতিহাস পড়াটা শুরু করবো। দেখো আমরা চলে এসেছি যে 1 নম্বর চ্যাপ্টারেতে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো ফরাসি বিপ্লব কত সালে ঘটেছিল, দেখো তার আগে জানতে হবে যে এই বিপ্লবটা কি। এই বিপ্লব হলো, আমরা একটু এখান থেকেই পড়ি, তাহলে কি হয়েছে সূচনা, তো এখান থেকেই পড়ব। দেখো এই বিপ্লব কথার অর্থ হলো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও আমূল পরিবর্তন, অর্থাৎ একেবারে উল্টো দিকে। ফ্রান্সের বুর্ব রাজবংশের সম্রাট ষোড়শ লুইয়ের আমলে 1789 খ্রিস্টাব্দে দেশের সাধারণ মানুষ প্রচলিত পুরাতন তন্ত্রের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে আর সে দেশের পুরাতন তন্ত্রের অবসান ঘটায়। তাহলে দেখো এখানে একটা এসে গেল 1700 সাল, 1700 সালে যেটা লিখবো এই 1789 সাল এটা কিন্তু লিখে রাখবো না, কি ফরাসি বিপ্লব। তাহলে কেন ঘটেছিল, দেখো একই রকম আদলে যদি আমরা চলি তা আমাদের দেখো না, আমাদের সময় এখন বর্তমান সময়, আগেকার দিনে তো এটা চলতোই, অর্থাৎ সরকারকে পাল্টে দেওয়া হতো, সরকার নতুন নতুন সরকার গড়তো, বিপ্লব হতো, আন্দোলন হতো, সরকার পড়ে যেত। তা দেখো সরকার মানে রাজা পড়ে যেত, তাই তো। এখন দেখো প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সমস্তটাই পাল্টে যায়। আমরা এটা পরিবর্তনশীল চাই, অর্থাৎ পরিবর্তনশীল করলেই নতুন কিছু আসবে, অর্থাৎ নতুন কিছু আসলেই সমাজ তথা দেশের তথা দশের উন্নতি হবে, এটা কিন্তু করতেই হবে। তাই বিপ্লব কিন্তু একদিনে আজকেই বললাম আর কালকেই বিপ্লব হয়ে গেল এমন কিন্তু ঘটনা নয়। ফলে এই আন্দোলনের ফলে ফ্রান্সের সমাজ, রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে, অর্থাৎ সম্পূর্ণ পাল্টে যায়। এজন্য 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে জনগণের আন্দোলনের ঘটনা বিপ্লব বলে অভিহিত হয়। আর ফরাসি বিপ্লব ইউরোপ তথা বিশ্ব রাজনীতিতে দারুণভাবে প্রভাবিত করে, অর্থাৎ দারুণভাবে প্রভাবিত হয়। তাহলে আমরা এই যে ফরাসি বিপ্লব কত, এই 1789 সাল, এটাকে লিপিবদ্ধ করলাম ওই ক্যালেন্ডারের পিছনে, তাহলে আমাদের পড়ার স্টাইলটা থাকলো। এইবার এই যে ফরাসি বিপ্লব ফ্রান্সে, এই যে ফ্রান্সে কোথায় ঘটেছিল, তাহলে ম্যাপটাকে আমরা ফ্রান্সটা ঠিক কোন জায়গাটা দেখে নেব, দেখে নিলে নিশ্চয়ই আমাদের এই মহাদেশের মধ্যে নয়, তাহলে এই ফ্রান্স আমাদের মহাদেশের মধ্যে যদি না হয় তাহলে কী হবে, বা আমাদের দেশের মধ্যে যদি না হয় তাহলে কী হবে, সেটাকে চিহ্নিত করে জানা হয়ে গেল, ও এটা এখানটায়, এটাও কিন্তু চিহ্নিত করা হয়ে গেল। তাহলে আমরা কোথায় পজিশন সেটা চিহ্নিত করলাম, সালটা চিহ্নিত করলাম, তাহলে আমাদের কিন্তু পড়াটা কিছুটা আগিয়ে গেল। এবার আসবো যে তাহলে এখানে ধরো 1 নম্বর কোশ্চেন যে আরেকটু পড়ে নিই, তারপরে দেখো ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট, রাজনৈতিক কারাগার,
ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এটা একটা হেডিং দিয়েছে। দেখো, বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ফরাসি বিপ্লব। তাহলে ফরাসি বিপ্লব কি, কত সালে ঘটেছিল? তাহলে এটা যদি এরকম লিখি যে 1 নম্বরে যদি দিই ফরাসি বিপ্লব কি, 1 নম্বর ফরাসি ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লব কি, এটি কত সালে সালে ঘটেছিল, এটা যদি দিই যে ঘটেছিল, তাহলে ফরাসি বিপ্লব কি, এটি কত সালে ঘটেছিল, এটা যদি দিই, হ্যাঁ, তাহলে ফরাসি বিপ্লব হচ্ছে কি, ফরাসি বিপ্লব হচ্ছে বিশ্ব ইতিহাসের অন্যতম, তাহলে বিশ্ব ইতিহাসের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব তাহলে ফরাসি বিপ্লবটা কি, এটা কিন্তু হয়ে গেল। তাই আমি বলেছি যে ঠিক আজকে যে স্টাইলটা দেখাবো যে কিভাবে পড়বো, আমরা পড়ার সাথে সাথে কিন্তু কোশ্চেন লিপিবদ্ধ করব। তাহলে ফরাসি বিপ্লব কি, এটা কত সালে ঘটেছিল? দেখো 1789। এটি ঘটে 1789 সাল, হ্যাঁ, সালে বা খ্রিস্টাব্দে। তাহলে আমাদের একটা কোশ্চেন শেয়ার হয়ে গেল, আর ইতিহাসটা কেমনভাবে পড়বো সেটা জানা হয়ে গেল। এবার দেখো 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক প্রভৃতি ব্যবস্থায় যে বৈষম্য বা ভুল ত্রুটি বিরাজমান ছিল তারই বিরুদ্ধে এই বিপ্লব বলে। তাই ঐতিহাসিক, হ্যাঁ, লেফেভার বলেছেন যে ফরাসি বিপ্লবের উৎস হচ্ছে তার অতীত ইতিহাসের মধ্যে। তাহলে দেখো কত সুন্দর কথাটা, অর্থাৎ ফরাসি বিপ্লবের উৎস রয়েছে তার অতীত ইতিহাসের মধ্যে, অর্থাৎ অতীত দিনে তারা যা করেছে তার উপর বেস করে কিন্তু এই ফরাসি বিপ্লব। দেখো, বিপ্লব বা আন্দোলন কিন্তু একই দিনে, আজকে বললাম আর কালকে বিপ্লব হয়ে গেল, আজকে বললাম আর কালকে দেশ স্বাধীন হয়ে গেল, এমন কিন্তু ঘটনা নয়। এটা ইতিহাসের ধারা, অর্থাৎ এটা করতে গেলে একটা পারিপার্শ্বিক দিক লাগে, সেই পারিপার্শ্বিক দিকের উপর নির্ভর করেই কিন্তু কি হয়, ইতিহাসটা ঘটে, ইতিহাসের ঘটনাগুলো ঘটে। আর ইতিহাসের এই ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুটা এখনকার মতো নয়, অর্থাৎ তখনকার থেকে কিছুটা আলাদা, অর্থাৎ তখন কিন্তু একটু কিছু কাল্পনিকভাবেও কিন্তু ইতিহাস লেখা হয়েছে, দেখে বুঝে তবে ইতিহাস লেখা হয়েছে, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন রকমভাবে কিন্তু তাদের মতবাদ পেশ করেন। চলে আসি একটু যে ফরাসি সমাজ ব্যবস্থার রাজনৈতিক কারাগার। তাহলে তো অষ্টাদশ শতকে ফ্রান্সে প্রচলিত সামাজিক অসাম্য ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। তাহলে ফরাসি বিপ্লবের অন্যতম কারণটা কি, এখানেও একটা কোশ্চেন লুকিয়ে থাকলো। আর এই বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ ছিল মধ্যযুগীয় ও সমাজতান্ত্রিক। এই ফ্রান্সের এই সমাজ ব্যবস্থাকে দার্শনিক ভলতিয়ার রাজনৈতিক কারাগার বলেছেন। তাহলে রাজনৈতিক কারাগার বলেছেন কে, ভলতিয়ার। এখানেও কিন্তু একটা কোশ্চেন এসে গেল। তাহলে এইভাবে যে কোশ্চেনগুলো আসবে, আমি একটা জাস্ট নমুনা দেখালাম, আমি অবশ্যই পরের দিন থেকে সমস্ত কোশ্চেন লিখে তার অ্যান্সার করে দেবো, অর্থাৎ আগে থেকেই কোশ্চেনগুলো সিলেক্ট করা থাকবে। সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে বোর্ডে পড়ানোর সাথে সাথে বোর্ডে কিন্তু শেয়ার করে দেবো, যেমনভাবে আজকে একটা কোশ্চেনের নমুনা জাস্ট শেয়ার করলাম এমনভাবে। তো এখানে 3টে কোশ্চেন, যেখানেই দেখবে যেরকম গুরুত্বপূর্ণ লাইন এসে যাচ্ছে সেখানে একটু দাগ দিয়ে নেবে। দাগ দিয়ে নিলে সেই কোশ্চেনটা কিন্তু পরের বারেও পড়তে পারবে এবং সেখান থেকে কোশ্চেন তৈরিও করতে পারবে। তো সেটা আর তোমাদের দরকার হবে না, আমার সাথে থাকলে পারে অবশ্যই আমি সেই কোশ্চেনগুলো লাইন বাই লাইন তোমাদের সামনে শেয়ার করবো, যেমন করে আজকে একটা বোর্ডে লিখলাম আর 3টে কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করে দিলাম। দেখো, এইটুকু পড়তে পড়তে আরও 2-3টে কোশ্চেন চলে আসবে। দেখো, এই সময় ফরাসি সমাজ মূলত 3টি সম্প্রদায় বা এস্টেট এ বিভক্ত ছিল। তাহলে কটা বিভক্ত ছিল, 3টি ভাগে, যথা দেখো যাজক সম্প্রদায়, 2 নম্বর হচ্ছে অভিজাত সম্প্রদায়, 3 নম্বর বুর্জ ও দরিদ্র কৃষক শ্রেণী বা তৃতীয় সম্প্রদায়। তাহলে এখানে আরেকটা কোশ্চেন এসে গেল, আমি বললাম না লাইনে লাইনে কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো লিপিবদ্ধ করে রাখলে আমার মনে হয় না তোমরা বোঝো কি বোঝো না সেটা বোঝার দরকার নেই, সেটা মুখস্থ হলো কি না হলো এটা বোঝারও দরকার নেই, এটা জানারও দরকার নেই। তোমরা শুধু লিপিবদ্ধ করে নাও, আগে লিপিবদ্ধ করে নিলে সেই কোশ্চেনগুলো পরে মুখস্থ করে নেবে, তাহলেই কিন্তু সমস্যা দূর হয়ে যাবে, অর্থাৎ ভাববার সময়টা কিন্তু আর পাবে না। প্রথম 2টি সম্প্রদায় ছিল বিশেষ অধিকারভুক্ত সমাজ সুবিধাভোগী শ্রেণী, আর অপরদিকে তৃতীয় সম্প্রদায় ছিল যে অধিকারহীন বঞ্চিত সুবিধা বঞ্চিত শ্রেণী। তাহলে দেখো, এখানেও কিন্তু
একটা কোশ্চেন চলে আসলো। এবার যাজক শ্রেণী এখানে একটুখানি পড়েই কিন্তু আমরা ছেড়ে দেবো, অর্থাৎ আমি আজকে জাস্ট তোমাদের বলবো বা বলছি যে ইতিহাসটা কিভাবে পড়তে হবে আর ইতিহাস পড়ার শুরুটা কেমনভাবে। তো এখানে আমি একটা কোশ্চেন শেয়ার করে ফেলেছি, যে বোর্ডে শেয়ার করেছি, আর 3-4টে কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তাহলে কিন্তু শেয়ার করার সাথে সাথেই কিন্তু এটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা যাজক শ্রেণী। যাজক সম্প্রদায় ছিল ফরাসি বিপ্লবের প্রথম শ্রেণী। তাহলে ফরাসি বিপ্লবের প্রথম শ্রেণী কারা ছিল? যাজক শ্রেণী। এখানে কিন্তু একটা কোশ্চেন লুকিয়ে থাকলো। বিপ্লবের প্রাক্কালে যাজকদের সংখ্যা ছিল প্রায় 1,20,000। এটা কিন্তু এমসিকিউ আসতেই পারে, এটা কিন্তু আসবে। দেখো 1,20,000, 1,10,000, 1,05,000 উত্তর থাকলো। তাহলে আমাদের তো যদি প্রশ্নটা করা থাকে প্রশ্ন করে করবে। দেখো প্রশ্ন করে করলে পড়া করা থাকলে কি হবে, ফিল আপ করে করবে না। প্রশ্ন করে করা থাকলে পরে তোমাদের কিন্তু ফিল আপও করতে পারবে, টিক দ্য কারেক্ট অ্যান্সার এটাও করতে পারবে, ম্যাচিং করতে পারবে সমস্ত কিছু, এবং অ্যান্সার কোশ্চেন সরাসরি যেটা সেটাও করতে পারবে। এবার দেখো যে অর্থাৎ দেশের মোট জনসংখ্যার 1% কম, অথচ দেশের কৃষি জমির প্রায় 1/5 অংশই ছিল তাদের অধীনস্থ গির্জার অধীনে। তাহলে গির্জা শ্রেণী, গির্জাদের আধিপত্য ছিল। এই বিপুল জমির পরিমাণ জমি থেকে বছরে প্রায় 10 কোটি লিব্রো আয়, পরের পাতাতে চলে যাবো এবার, লিব্রো আয় এবার পরের পাতাতে চলে গেলে কিন্তু এখান থেকে কিছু কোশ্চেন আছে হতো। এই জমির জন্য তারা কোনো কর দিত না। এবার জমির কর না দিলে কি হয়, সেই সমস্যাটা আসবে। শুধু এই কন্ট্রাক্ট বা পৈসি নামক দুটি চুক্তি অনুসারে তাদের রাজাকে স্বেচ্ছায় কর দিত, তার অনুসারে তারা রাজাকে স্বেচ্ছায় কর দিত। তাহলে রাজাকে স্বেচ্ছায় কর দেওয়ার, এখানেও কিন্তু একটা প্রশ্ন, রাজাকে স্বেচ্ছায় কর দেওয়া মানে কি? নিশ্চয়ই জমিতে ভালো ফসল হতো, আর ফসলের একটা অংশ রাজাকে কর দেওয়া হতো। 2 নম্বর, বরং বিভিন্ন কর আদায় করে যাজকদের প্রচুর আয় হতো। তারা সাধারণ মানুষের কাছ থেকে ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি আদায় করত, এগুলো বাড়তি। এবার তারা এই সীমাহীন বিলাসিতা, অনাচার এবং ব্যভিচারের জীবন কাটিয়ে এই বিপুল আয়ের অর্থ ব্যয় করত। ফলে তাদের যাজকদের অধিকাংশ সুবিধাভোগী উচ্চ যাজকরা ভোগ করত। আমরা আজকে কিন্তু এইটুকুই পড়ব। এইটুকুর পরে আমি বলবো যে কি কি করবে। তাহলে বুঝতেই পারছো যে একটা খাতা নেবে, একটা ম্যাপের পেছন দিক নেবে, আর একটা ম্যাপ নেবে, ম্যাপটাকে দেখবে, খাতায় প্রশ্নগুলো লিখবে, আর কি করবে, আর হচ্ছে ওই যে ক্যালেন্ডারের পিছনে সাল ওয়াইজ লিখে রাখবে। তো আমি যে কোশ্চেনগুলো শেয়ার করবো সেগুলোর মধ্যে বাছাই করেও তোমরা কি করবে না, ওই ক্যালেন্ডারের পিছনে লিপিবদ্ধ করবে আর কোশ্চেনগুলো লিখে ফেলবে। আর আমার এই ভিডিও দেখার সাথে সাথে সেখান থেকে যে কোশ্চেনগুলো হবে তার উত্তরটা তো আমি তোমাদের সরাসরি শেয়ার করব, সেটা তো আমি প্রমিস করেছি। অর্থাৎ নেক্সট দিন থেকে কিন্তু আমাদের এখান থেকে যতটাই পড়বো, এখান থেকে যে কটা কোশ্চেন পড়েছি একটা আমি নমুনা দিয়েছি, আর বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রশ্ন সমেত উত্তর তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমাদের সমস্যা দূর হয়ে যাবে। তাই আমি বলবো এইভাবে পড়লে আমার মনে হয় না যে কোনো সমস্যা তোমাদের ছুঁতে পারবে, তোমাদের গায়ে কাঁটার আঁচড়ও দিতে পারবে না। কেন না, তোমরা যদি সঠিক পদ্ধতিতে চলো। ওই যে কথায় বলে না, শুধু কানের শোনার একান্দে বের করে দাও, অর্থাৎ এখানে শোনো এখানে বের করে দাও। আর তোমার যেটা লক্ষ্য, এই লক্ষ্যটাকে স্থির রেখে কিন্তু চলো। আর লক্ষ্য স্থির রেখে চললে পরে তোমাদের কি হবে, তোমাদেরও তাই হবে। অর্থাৎ তোমাদের যা হবে তোমাদেরও তাই হবে। অর্থাৎ এই সকলেরই কিন্তু একটাই লাভ হবে, লক্ষ্য যদি স্থির থাকে তাহলে কিন্তু সেই গোলে পৌঁছতেই পারবে। সেই গোলে পৌঁছে গেলেই কিন্তু সাকসেস। তাই আমি বলবো তোমরা এইভাবে পড়ো, তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না। আর ভিডিওটি ভালো লাগলে কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই প্রয়োজনে একটা লাইক দেবে। আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নতুন যারা আসছো, ভিডিও দেখছো, অর্থাৎ নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছো, তারাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরা তো জানতেই পারবে তোমরাও কিন্তু পড়ার প্রসেসটা কি সেটা সম্পর্কে কিন্তু একটা ধারণা লাভ করতে পারবে। অর্থাৎ ধারণা যদি লাভ না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা পিছু ছাড়বে না। এই পিছু যাতে ছাড়ে সেই ব্যবস্থাটি কিন্তু আমি করব তোমাদের সাথে, করলে পরে তোমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। গুড বাই ফ্রেন্ডস।